হালিমা উঠে গিয়ে নিজের অতি সস্তা বাটন সেটটি হাতে নিল। খোপে ফুলে ফেপে উঠছে। ফোন দিল তার আপন ননদকে। তার ননদ মোবাইল রিসিভ করে বড় ভাবিকে সালাম দিল। হালিমা সালাম নিয়েই উত্তেজনায় গজগজ করে বলল, তুই এটা কি করলি? শিউলির বিয়ে আমার মাইয়ার জামাই লগে তোর দিতে হইব? তোর ভাইয়ের লগে সম্পত্তির ভাগ বটারা নিয়া তোর মন মালিন্য ছিল, কিন্তু আমাদের সাথে তো কিছু ছিল না তগো। আর শিউলি কি হারামি মাইয়া? আর মহুয়ার লগে তার কত খাতির ছিল। আমরা সবাই কত কইতাম মহুয়া ফুল আর শিউলি ফুল হইল দুই সই। তুই এই বিয়ে ভাঙ্গা দিয়ে কইলাম। বিদেশি পোলা পাই তোর লোভ হইল? ভাবি থামো, অনেক কইস। মহুয়ার হরি শিউলিরে মেলা পছন্দ করল। কইল মহুয়াল থাকবো আমানের পহেলা স্ত্রী হিসেবে। আমরা তো আরো মনে করলাম তোমরা অতটা মনে কষ্ট পাইবা না। দুই মামাতো ফুপাতো বোন একলগে মিলামিশা থাকবো, সমস্যা তো দেখি না। শিউলি না হলেও হেরা অন্য মায়ারে বিয়া করাইতো, তখন বেশি ভালো লাগতো মহুয়ার। মন মেজাজ ঠান্ডা করো ভাবি, মাইনা নেও, ভালো হইব কইলাম। হালিমা আর কিছু বলে না, কান থেকে মোবাইলটা আলগা করে নেয়। মেয়ের দিকে ব্যথিত মুখে যায়। মহুয়া অভিমানী গলায় বলে, তুমি ফোন কেন দিলে মা? দরকার নেই তো, বিয়ে ফাইনাল। এখন ভাঙবে? তাইলে কি করবি? সতীনের ঘর করবি? অসম্ভব। একলার জীবন অনেক ভালো, হাত আছে, পা আছে, মাথায় মগজ আছে। এই যথেষ্ট আমার পেট চালানোর জন্য। তার দুদিন বাদে আমান মহুয়াদের বাড়ি যায়। এটা সেটে নিয়ে যায়। যেতে হালিমাকে সালাম দিল সে। মহুয়া নিজের মেয়েকে কোলে নিয়ে বাইরে বাজারের দিকে চলে গেল। আমান হালিমাকে সব বুঝিয়ে জোর অনুরোধ করল মহুয়াকে যেন ডেকে আনে তার সামনে। আমি ডাইকা আনতেছি মহুয়ারে, তবে তোমার লগে যাওয়া, তোমার ঘর করা, এটা সম্পূর্ণ তার মর্জি, আমার কিছুই না। হালিমা গিয়ে মেয়েকে বলল, দুপুর হয়ে যাইতেছে, পরে দুপুরের ভাত খাওয়ানি লাগবো হ্যারে। বুলবুলিরে না দেখলে যাইব না কইল, গিয়া কথা বলে বিদায় কর্মা, যত সব আপদ মরা। অসহনীয় গলায় বলল হালিমা। মহুয়া নিরুপায় হয়ে মায়ের কথায় ঘরের ভেতরে এলো। নয়তো তার ইচ্ছে ছিল দেখা দিবে না, তার মেয়েকেও ছুতে দিবে না আমার নামের অমানুষটাকে। কেমন আছো মহুয়া? মহুয়াকে দেখে নিচু স্বরে জিজ্ঞেস করল আমান। বুলবুলিকে জোর করে মহুয়ার কোল হতে নিজের কোলে নিয়ে নিল। অচেনা মানুষের স্পর্শ পেয়ে বুলবুলি কেঁদে উঠল। মহুয়া ফের বুলবুলিকে নিজের কোলে নিয়ে নিল। বুলবুলির কান্না বন্ধ হয়ে গেল। মায়ের গলা পেঁচিয়ে চুপটি করে রইল পরম নির্ভরতায়। মহুয়ার কণ্ঠ চড়াই গেল না, শান্ত গলায় বলল, আমি কেমন আছি তা জেনে আপনার কাজ নেই। আপনার মুখে মহুয়া নাম শুনতে বাজে লাগছে, কেন এসেছেন বলে বিদায় হন। মহুয়ার পরিবর্তিত নির্দয় আচরণে আমান হতাশ হল। সে নরম গলায় অপরাধীর মতো করে বলল, আমি তুমি থেকে আপনি হয়ে গেলাম। আমি দূরের মানুষদের সবসময় আপনি বলি। দৃষ্টি মাটিতে রেখে বলল মহুয়া, আমি তোমাকেও বুলবুলিকে নিতে এসেছি। মা বলল নিয়ে যেতে। আমি যাব না, আপনি আসতে পারেন। বাবার সংসারে আস্তাকুড়ের মতো পড়ে থাকার চেয়ে স্বামীর ঘরে সম্মানের সাথে থাকা ভালো। সত্যি নিয়ে ঘর করার মতো সম্মান আমি চাই না। আমি আমার ঠিকানায় ভালো আছি। তুমি কি আর কোনোদিন আমাদের বাড়ি যাবে না? ধরে নিতে পারেন না? এটাই তোমার ফাইনাল কথা? হ্যাঁ, ভুল করছো কিন্তু মহুয়া, বিরাট ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছ। তোমার বুলবুলির সব কিছুই তো ঠিক থাকবে, সমস্যা কোথায়? আমি তো মায়ের মন রাখার জন্য রাজি হয়েছি, মন থেকে না। যদি তাই হয় তাহলে আমার চোখে আপনি একজন মেরুদণ্ডহীন পুরুষ, যে কিনা নিজের লাইফের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, নিজের স্ত্রীর অধিকার ঠিক রাখতে পারে না। সুতরাং আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের লাইফে আমি থাকতে রাজি নই, কারণ আমার মেরুদণ্ড আছে। এভাবে ঘণ্টাব্যাপী পাল্টা যুক্তিতর্ক চলল আমান ও মহুয়ার মাঝে। আমান পরাজিত সৈনিকের মতো ক্ষিপ্ত মেজাজে মহুয়াদের ঘর ও বাড়ির প্রাঙ্গণ ত্যাগ করল। মহুয়া ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল। মায়ের কাছে গেল বুলবুলিকে কোলে নিয়ে, বলল, আরে মা, সে আমাকে যতটুকু মায়া দেখিয়ে নিতে চাইল তার চেয়ে বেশি হলো অন্য কারণ। ভাবছে বুঝতে পারবো না তার মায়ের চালাকি। তার মা আমাকে নিয়ে যেতে বলছে, এটা সত্যি। আমাকে কখনো ছাড়বে না সে, তার মায়ের কথাই হোক বা তার মায়াই থেকে হোক, এটাই সত্যি। আমি যদি বিয়েতে উপস্থিত থাকি তখন সবাই ধরে নেবে আমার ইচ্ছেতেই পুত্র সন্তানের জন্য সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, এবং তারাও সেটাই সবার কাছে প্রকাশ করবে আমার অগোচরে। কিন্তু আমি তা কিছুতেই হতে দিব না। খেলা দেখাবো এবার। এরকম খাটাস, অবিবেচক,
পাষাণ মানুষদের কঠিন সাজা দিতে হয়। হালিমা আক্ষেপের সুরে বলল, হাসাই কইছিস মা, এটাই আসল কাহিনী। বিয়ের দিন তুই হ্যাগর ঘরে থাকলে সবকিছু সহজ হয়ে যাইব হ্যাগর লাইগা, কারো প্রশ্নের মুখে পড়ব না। এখন তো খাইব মাইনকার চিপা। মহুয়া বাঁকা হাসলেও আমানকে নিয়ে বলল, তবে আর কি বলি মা, বিয়ের বিষয় না হলে সে এখানে আসতই না আমাদের বাড়ি। আমিও মাঠে নেমে পড়লাম। পরের দিন মহুয়া দোকানে যায়। ম্যানেজার ফাহিম তার সাথে কোনো কথা বলছে না। মহুয়া বলল কথা, একই স্থানে কাজ করতে গেলে সহপাঠীর সাথে কথা না বলে কাজ করা যায় না। কিছুক্ষণ পর দোকানে আসিফ চলে এলো। মহুয়ার ডিউটি শেষ হওয়া অবধি সে থাকবে, যেন ফাহিমের সাথে মহুয়ার আর কোনো আপত্তিকর ঝামেলা না হয়। তাই মহুয়া চলে গেল ডিউটি শেষে। আসিফও তখন বেরিয়ে গেল। মহুয়াকে ফোন দিল, জিজ্ঞেস করলো, সারাক্ষণ তোমাকে বিমর্ষ লেগেছে, কোনো কথাও বলনি, তুমি কি চাকরি ছেড়ে দিতে চাচ্ছ? মহুয়া নমনী গলায় বলল, এমন কিছুই না ভাইয়া, ভিন্ন বিষয়। কি বলো? আমি তোমার এক ধরনের অভিভাবক, বলো। আসিফের জোরাজুরিতে মহুয়া বলল, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা কতটা যৌক্তিক, এটা জানা খুব দরকার আমার। ওকে, আমার পরিচিত লয়ার আছে, জেনে জানাচ্ছি তোমাকে। রাতে আসিফ ফোন দিল মহুয়াকে, বলল, খবর নিয়েছি, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে তা আইনত অবৈধ এবং ফৌজদারি অপরাধ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 6 ধারা অনুযায়ী এই রোজ। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা এবং তার ভরণপোষণ না দেওয়া একটি ফৌজদারি অপরাধ, এবং ইসলামী আইন অনুযায়ী একজন পুরুষ 4টি বিয়ে করতে পারে, তবে শর্ত হল তাকে সকল স্ত্রীর প্রতি সমানভাবে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি কোনো পুরুষ এই সমতা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে দ্বিতীয় বিয়ে করা তার জন্য জায়েজ নয়। মহুয়া আসিফকে কৃতজ্ঞতার সাথে অশেষ ধন্যবাদ জানালো। আসিফ মোবাইল রেখে দিল। অতিরিক্ত কোনো কথা বলল না মহুয়ার সাথে। সে আগেই বুঝতে পেরেছে বিষয়টা মহুয়ার। অন্য কারো হলে সে ব্যস্ততার মাঝে ফোন করে এত তথ্য রেডি করত না। তারপরের দিন মহুয়া আমাদের নিকটবর্তী থানায় চলে গেল দোকানে যাওয়ার আগে। সবকিছু জানালো এবং বলল পরে আসবে মামলা করতে। হেমন্তের এক মধ্য দুপুর। আমাদের সারা উঠোন জুড়ে ছড়িয়ে আছে মিঠে রোদ্দুরের কোমলতা। আমার মাত্রই বউ নিয়ে বাড়িতে এসেছে। ঘরোয়া আয়োজনে সম্পন্ন হলো তার দ্বিতীয় বিয়ে। বরবেশে সে খোশ মেজাজি আছে। নতুন ফুল, নতুন সুবাস, আহা, মধু মধু। এমন সময় দুজন পুলিশ আমাদের ঘরের উঠানে হাজির হলো। উপস্থিত সবাই ভরকে গেল। আমান পালিয়ে যেতে চাইল, পারল না। তার হাতে হাতকড়া পরিয়ে নিল একজন পুলিশ। আমান অদ্ভুত চোখে পুলিশকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কোন অপরাধে আমাকে অ্যারেস্ট করলেন? প্রথম স্ত্রী জীবিত, কিন্তু তার অনুমতি না নিয়ে কোনো কারণ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন। এটা ফৌজদারি অপরাধ, তাই থানায় আপনার নামে মামলা হয়েছে। চলুন। কে দিল আমার নামে মামলা? বিচলিত কণ্ঠে জানতে চাইল আমান। যে দেওয়ার সেই দিয়েছে, চলুন। আমান বিষে আসা কণ্ঠে মহুয়ার উদ্দেশ্যে গোপনে বলল, ছাড়া পায় আগে, পরে তোর বিষ বাইর করব। আমানের মা তফুরা কান্না জুড়ে দিল। পুলিশকে কাকুতি মিনতি করে বলল, আপনাকে ওর আল্লাহ দোহাই লাগে, আমার পোলারে সাইরা দেন, ওর দোষ নাই। আমি ওরে ইনদিন দিছি আবার বিয়াকরণে লাগা। যেহেতু পহেলা ঘরে শুধু মাইয়াই হইতাছে, আপনি মুরব্বী বলে আপাতত বেঁচে গেলেন, নয়তো ছেলের সাথে আপনার হাতেও হাত করা পড়াতাম। ঘর সামলান। আপনার ছেলে বছরখানেক ঘুরে আসুক, ধরে নেবেন এত দিনের মতো এখনও সে দেশের বাহিরেই আছে। আমান বরের বেশ চেঞ্জ করার অনুমতি চাইল, পুলিশ দিল না। অন্যদের বলল, ওনার কাপড় চোপড় নিয়ে কেউ থানায় আসুন, সেখানে চেঞ্জ করার অনেক জায়গা আছে। তোফরা উঠানের মাটিতে বসে আছাড়ি পিছাড়ি করে কাঁদতে লাগলো। অন্যরা হাই হুতাশ শুরু করলো তাকে সান্ত্বনা দিতে দিতে। কেউ কেউ মহুয়ার পক্ষ নিয়ে মনে মনে বলল, বেশ হয়েছে, মা ছেলের শিক্ষা হনের দরকার আছিল। কত ভালো ছিল আমানের বউ। না, এই নাতি চায় নাতি, এতে বউয়ের কি দোষ রে মূর্খ বেটি? তোর ছেলে তার পেটে যেটা দিব সেটাই তো বাইর হইব, কিন্তু আমানের বইয়ের এত বড় দুঃসাহস কেমনে হইল? সময়, পরিবেশ, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, সাহসী করে তোলে, একা বাঁচতে শেখায়, আত্মবিশ্বাসী ও পরিশ্রমী করে তোলে। যেমনটি হয়েছে মহুয়ার ক্ষেত্রে। মহুয়ার আপন ফুফাতো বোন নববধূ শিউলি বিয়ের আনন্দ ধুলায় মিশে গেল নিমিষে। ঘোমটা পরিহিত অবস্থায় সে বিষণ্ণ মনে বসে আছে।
তার সাথে আসা চাচাতো ভাই বোনেরা চলে গেল বাড়িতে। শিউলির বাবা মাকে বিষয়টা জানালো। শুনে আমানের পরিবারের মতো তারাও বিক্ষুব্ধ হলো মহুয়ার ওপরে। বাড়ি তো গেড়ে ফেলে মহুয়াকে। শুক্রবার বলে মহুয়া বাড়িতেই ছিল। ছোট ভাই মিরনও ছিল বাড়িতে। মহুয়া মা ও ভাইয়ের পাশে গিয়ে বসল। মিরন তার অস্পষ্ট ভাষায় বোনকে বলল, বেশ হইছে ধইরা নিছে। আমি সামনে পালে তারে কিল ঘুষি মারতাম। হালিমা ভীরুকণ্ঠে মেয়েকে বলল, এবার কি হয় আল্লাহ জানে। আমরা ওদের চাইতে নিরীহ মানুষ। তোর বাপ থাকলেও এক কথা আছিল। আমার মনে কেমন জানি কো ডাকতেছে। তোর যে জল্লাদ হরি পানিতে ফালাতা বোবা মাসুম নাতনি তারে যে মাইরা ফালাইতে পারে, তার পক্ষে সবই সম্ভব। আল্লাহ গো, রহম করো, দয়া করো। দূর মা, অযথা টেনশন করো না। কি করব সে বা কারা? আরেক গ্রামে থেকে এক বাড়িতে বাস হলে তাও কথা ছিল। আরও নিরীহ কেউ হলেও মামলা করার রাইটস আছে তার। আমি থানায় গিয়ে সব পুলিশদের বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে। মিরন তো সবই শুনেছে। না রে ভাই। মিরন মাথা ঝাঁকিয়ে বোনের কথার সম্মতি জানায়। শনিবারে মহুয়া দোকানে যায়। আশেপাশে তার বরে। দোকানে কর্মরত থাকা অবস্থায় মহুয়া, মালিক আসিফ, ম্যানেজার ফাহিম কেউই কারো সাথে অহেতুক কথা বলে না। সবাই প্রফেশনালিজম বজায় রাখে। তার বাইরেও তারা কেউ কারো সাথে যোগাযোগ করে না। মহুয়াকে 2 দিন মোবাইলে আসিফ কল দিয়েছে, তাও প্রয়োজনেই। আসিফের নজর এড়ালো না মহুয়ার মলিন মুখের অভিব্যক্তি। মহুয়া দুপুর শেষে মহুয়া চলে যায় বাড়িতে। আসিফ একবার ভাবল ফোন দিবে মহুয়াকে, পরে আর দিল না। দেওয়া ঠিক হবে না এই ভেবে। বিকেলে মহুয়া মেয়েকে কোলে নিয়ে পাশের বাড়িতে গেল। সেই ভাবি থেকে আমানদের ঘরের খবর নিল। সেই ভাবি তাকে জানালো, আমান্না থানায় পড়ে আছে। মধুর বাসর গ্যাঙ্গে ভাইসা গেছে। হেরমা জামিনের জন্য ছোটাছুটি করতেছে। বড় উকিল ধরছে। উকিলরে ঘুষ দেওয়ানের লাইগা গয়না বন্ধক দিছে। তোর ফুপাতো বোন শিউলি মালারে নিয়ে গেছে তার চাচাতো ভাই এসা। আর আসে নাই বেচারি। তারপর মহুয়া কিছুক্ষণ গল্প করল সেই ভাবির সাথে। ঘরের পেছনের সরু আড়া অতিক্রম করে চলে গেল নিজেদের বাড়ি। বাড়িতে এসে মা ভাইকে জানালো সব। তারা শান্তি পেল শুনে। হালিমা বলল, হ, পোলায় জেলে থাক। মা পোলারে ছোটানোর জন্য নাকানে চুবানি খায় একবার। মিরন মিলে যায়, কাজ করে। মাস শেষে নামমাত্র হলেও মাইনে পায়। মহুয়ার চাকরিটাও মন্দ নয়। মাস শেষে নিয়মমাফিক বেতন পায়। ব্যস্ততায় বেদনায় মোটামুটি ভালো দিন যাচ্ছে তাদের। তার 7 দিন পরের ঘটনা। রাত্রির শেষ ভাগ। মহুয়াদের ঘরে সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। সবার গায়ে পাতলা কাঁথা জড়ানো। হঠাৎ বুলবুলি নড়ে উঠল কান্না করে। মেয়ের জন্য ওপর হয়ে ঘুম হলেও ভেতরটা সারাক্ষণই সজাগ থাকে মহুয়ার। সে চোখ মেলল। বুলবুলির দিকে তাকাতেই নিজের গায়ে উষ্ণতা অনুভব করল। মুহূর্তে দেখল আগুন জ্বলছে তার রুমের চারপাশে বেড়ার মধ্যে। মহুয়া আত্মচিৎকার দিয়ে উঠল, মা, আগুন, আমার রুমে আগুন। হালিমার ঘুম ছুটে গেল। চোখ মেলতেই দেখল সারা ঘরে আগুন জ্বলছে। অসহায়ের মতো পাগল পাগল কণ্ঠে সে চিৎকার করে বলল, বাইর হইয়া যা মা, মাইয়া, হারা ঘরে আগুন। মিরন কাঁথামড়ি দিয়াছে বেধায় টের পেল না আগুনের তাপ। মহুয়ার কোলে বুলবুলি, তাই সে চাইলেও ভয়ে মিরনের কাছে যেতে পারল না। উচ্চস্বরে ভাইকে ডাকল, মিরন রে, মিরন, ভাই উঠানে আয়, আগুন ঘরে। মিরনের গায়ে খুব গরম লাগছে। সে ধর্মরিয়ে উঠে গেল। তার গায়ে আগুন জ্বলছে। ঘটনার আকস্মিকতায় মিরন হতবম্ব, নির্বাক। কোন দিকে যাবে তাও বুঝে উঠছে না। হালিমা ছুটে গেল মিরনের চৌকির কাছে। ততক্ষণে হালিমার পরনের শাড়িতে আগুন ধরে গিয়েছে। সে শাড়ি খুলে ফেলে দিল। মিরনকে ঝাপটে ধরে টেনে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি। মহুয়াবাড়ির অন্যদের ডাকল ভয়ের তো চোখে কম্পিত গলায়। তারাই সে ঘরে আগুন নেভাতে পারল না চেষ্টা করেও। তার পূর্বেই ঘর পুড়ে ছাই। 2 কামরার ছোট্ট দোচালা বেড়ার ঘরটি কয়েক মিনিটে ধ্বংসস্তূপে পরিণত হল। হালিমাকে একটা কাপড় এনে দিল একজা। মহুয়ার কোল থেকে বুলবুলিকে কোলে নিয়ে নিল তার এক চাচাতো ভাই। মিরনের অবস্থা শোচনীয়। তাকে বাড়ির লোকজন মিলে ধরাধরি করে নিয়ে গেল হাসপাতালের দিকে। হালিমা ও মহুয়া বুক ফাটিয়ে আকুল স্বরে কান্না করছে। মিরনকে নিয়ে যাওয়া লোকদের পেছন পেছন গেল মা মেয়ে। নিশুতির রাতের আধার ঠেলে বিক্ষিপ্ত পায়ে প্রায় দৌড়াচ্ছে তারা। আগুন কিভাবে লাগলো তা নিয়ে আপাতত তাদের ভাবান্তর নেই। মিরনকে বাঁচানোই মূল ঔরাধ্য। সহজ সরল মিরন মায়ের প্রাণের ধন, বোনের পরাণ।
মিরনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলো বাড়ির মানুষের সহযোগিতায়। মহুয়াদের বাড়ির রাত্রির নিস্তব্ধ শেষ প্রহর মুখরিত হল বহু মানুষের গুঞ্জনে। সবাই জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। কেউ ধারণা করল ঘরের ভিতর মশার কয়েল বা অন্য কিছু থেকে আগুন লেগেছে। বিচক্ষণ দুই একজন বলল, মহুয়াদের সবাইকে মেরে ফেলার জন্যই সারা ঘরে কেউ আগুন জ্বালিয়ে দিল না তো? কিন্তু কে বা কারা করতে পারে এমন নৃশংস কর্মকাণ্ড? পাশ থেকে আরেকজন পুরুষ জ্ঞানগর্ভ সুরে বলল, ওদের এখন শত্রু আছে, এক তারা ফুপুরা, আরেকটার জামাইরা, হয়তো এর বাইরে আর কেউ আছে। এমন একাধিক প্রশ্নবাণে জর্জরিত তারা নিজেরাই। কয়েকজন মহুয়াদের ঘরবিটায় টর্চের ও মোবাইলের আলো ফেলে ফেলে দেখল অ্যালুমিনিয়াম ও টিনের কিছু হাঁড়িপাতিল, প্লেট, বাটি, জগ ছাড়া অবশিষ্ট কিছুই নেই। ওভাবেই সব পড়ে রইল। গভীর আফসোস করতে করতে বাড়ির লোকজন যার যার ঘরে চলে গেল। হাসপাতালের ওয়ার্ডের দ্রুত টুলে বসে মহুয়া আর তার মা কান্নারত কণ্ঠে দোয়া দরুদ পড়ছে। মায়ের অনুমতি নিয়ে মহুয়া তার খালাকে ফোন দিয়ে জানালো। ফোন তার বালিশের নিচে ছিল বিধায় অক্ষত ছিল। তার কাঁধের ব্যাগটাও নাগালে ছিল, যেহেতু সকাল হলেই আবার কর্মে যেতে হতো তার। রাতে বুলবুলকে কোলে নিয়ে ঘর হতে বের হওয়ার সময় মহুয়া তার ব্যাগ ও মোবাইলটাও হাতে নিয়ে বের হয়। তাই ব্যাগে থাকা টাকাগুলো অক্ষত ছিল। তার খালা নাকি বাকি আত্মীয়দের জানালো। ভোর না হতেই তারা ছুটে এলো হাসপাতালে। মহুয়া তার মা একটু ভরসা পেল নিকটজনদের দেখে। মায়ের কাছে তাদেরকে রেখে মহুয়া বাড়িতে এলো। ঘরবিঠার কয়েকটি ছবি তুলে নিল দুঃখের স্মৃতি অ্যালবামে জমা করবে বলে। সে শূন্য চোখে ঘর ভিটার দিকে ঠায় চেয়ে রইল ধ্যানমগ্ন ঋষি ন্যায়। মহুয়াকে দেখে পাশের ঘরে দাদি, চাচি, ভাবিরা এগিয়ে এলো। তাদের দেখে মহুয়া ঝরঝর করে আবারও কেঁদে ফেলল। এক দাদি তাকে প্রবোধ দিয়ে বলল, বোন কান্দিস না, যা আছে থালাবাটি নিয়ে আনল, ধুইয়া আমগোর ঘরে রাইখা দে, নয়তো টোকায় পোলাপানা এসা নিয়ে যাইব। আমগোর ঘরে নাস্তা খাইস, চিতই পিঠা খোলাই দিতেছে। মহুয়ার নাক চোখ ডলে মুছে নেয় সুতি ওড়নাটার এক কোণ দিয়ে। ঢুলির বেলার তৈরি অক্ষত ছোট্ট রসুই ঘরটায় গেল সে। দরমার ওপর থেকে ভাতের মার জমানো হাঁড়িটা নিয়ে নিল। বস্তার ভেতর হতে কিছু গুঁড়ো নিয়ে মারের সাথে গুলিয়ে নিল। বাইরে গিয়ে খড় হতে হাঁস মুরগিগুলো ছেড়ে দিল। কুড়ির হাঁড়িটা তাদের সামনে রাখল। অমনি রোজকার মতো সেগুলো হুড়মুড় করে খেয়ে নিল তাদের খাবার। হাঁসগুলো টই টই করছে ভাতের জন্য। মহুয়া ঘরের ভিতরে গেল ছাই মারিয়ে। যা পেরেছে তুলে নিয়েছে খুঁজে খুঁজে। পুকুর ঘাটিনি সব ধুয়ে নিল। নিজেও হাত মুখ ধুয়ে নিল। ভাতের পাতিলের নিচের ভাতগুলো অতটা পড়েনি, সেগুলো ধুয়ে হাঁসগুলোকে খেতে দিল। সেই চাচাদের উঠানে বাঁশের মাচায় নিয়ে শুকাতে দিল হাঁড়ি পাতিলগুলো। মহুয়া তাদের রান্নাঘরের পিঁড়িতে বসে দুটো খোলা যা পিঠা খেল নারকেল কোরানো দিয়ে। পানি খেয়ে উঠে দাঁড়ালো। বুলবুলি কি তোর মায়ের কাছে আছে? হ্যাঁ চাচি, তাই তো রক্ষা। বুলবুলি আমার চেয়ে বেশি মায়ের কাছেই থাকে, নয়তো চাকরি করে কিভাবে আমি? ও, তাও তো কথা। মহুয়া খোয়ারির চাবিটা তার হাতে দিয়ে নিরীহ গলায় বলল, দাদি, চাচি, আমি হাসপাতালে যাই। আমাদের এগুলো সকালে একটু বস্তায় ভরে রাখবেন। এই নেন চাবি। হাঁস মুরগি সন্ধ্যায় ঘরে ঢুকে গেলে তালা দিয়ে দিবেন। সকালে আমি এসে তালা খুলে আবার খাবার দিব। মিরনের জন্য দোয়া করবেন। আচ্ছা যা, আল্লাহর হাওলা। দিমুনি তালা। খেয়াল রাখুম তবুর রসুই ঘর আর ঘরের দিকে। আর কি দেখুম? কিছুই তো নাই। তোরা মামাইয়া চিন্তায় মরে যাস না, একটা গদি ক্ষুদা কইরা দিবই। মহুয়া মাথায় ওড়না দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ছলছল চোখে। বাড়ির সীমানা পার হতে দেখল সাবের মহাজন ব্যস্ত পায়ে তাদের বাড়ির দিকেই আসছে। মহুয়া পায়ের গতি স্লো করল তাকে দেখে। তিনিও থামলেন। তার চোখে মুখে উদ্বেগ, বিচলিত ভাব। মহুয়া তাকে নিয়ে সে খোলা ঘরের সামনে দাঁড়ালো। বিস্তারিত জানালো কাদো কাদো গলায়। তিনি কণ্ঠে সহানুভূতির ঝড় তুলে বললেন, আমি বাজারে মিলে আইসে শুনলাম তোমার ঘরে রাইতে আগুন লাগছে। বেড়ার ঘরে আগুন লাগলে আর কিছু থাকে নাকি? চলো, তোমার লগে আমিও হাসপাতালে যাবো তোমার ভাইরে দেখতে। চাচা, আমি তো যাব অটোতে। আমি ডাইরেক্ট রিক্সা নিয়ে যাবো। তুমি চাইলে আমার লগে আসতে পারো, নয়তো ওয়ার্ড নাম্বার দাও। মহুয়া ওয়ার্ড নাম্বার বলে দিল। দুজন আলাদাভাবে হাসপাতালে গেল। সাবের যেতে যেতে কাসিমকে মহুয়াদের বিষয়টা জানালো। শুনে তিনি ছেলে আসিফকে জানালেন। আসিফ অবাক হলো, মর্মাহত হলো বেশ। বলল, বিষয়টা খুবই দুঃখজনক। আমি মহুয়াকে ফোন দিচ্ছি বাবা।
সাবির মহাজন হাসপাতালে গেল। তার আগেই মহুয়া পৌঁছে গেল। তিনি বার্ন ইউনিটে গিয়ে মিরনকে দেখলেন মহানুভবতার দৃষ্টিতে। মহুয়ার হাতে আস্তে কিছু টাকা দিয়ে এলেন। সংকোচপূর্ণ চোখে হলেও টাকাগুলো নিতে হলো মহুয়ার। প্রয়োজনের কাছে লজ্জা, সংকোচ হার মানে টাকা বেঁচে থাকার অবলম্বন। টাকা পথ চলার শক্তি। মহুয়াকে দেখে তার শিশুকন্যা বুলবুলি আসার জন্য ছটফট করছে। মহুয়া মেয়েকে কোলে নিয়েই এদিক সেদিক যাচ্ছে। ওয়ার্ডের একটা শয্যায় মিরন অর্ধ মৃত হয়ে পড়ে আছে। তার শরীরের পোড়া স্থানগুলো ব্যান্ডেজ করা হয়েছে, স্যালাইন চলছে। তরল খাবার চলবে শুধু। মহুয়া, তার মা, নিকটজনের ঘুরে ফিরে মিরনকে দেখছে। মিরন স্পেশাল ছেলে হওয়ার সবার মনে আলাদা একটা সিম্প্যাথি আছে তার জন্য। তবে আসার কথা হলো, কর্মরত চিকিৎসক বলেছে ৪-৫% পড়েছে মিরনের শরীরে। তাই মিরন ঝুঁকিমুক্ত রয়েছে। মহুয়া হাসপাতালের বাইরে গিয়ে খালা মায়ের জন্য রুটি ও ডাল ভাজি নিয়ে এলো। হালিমার খেতে ইচ্ছে করছে না। থাকি থাকি তার কেবল বুক ভেঙে কান্না আসছে। তার এতদিনের সংসারটা চোখের সামনে ছাই হয়ে গেল। প্রতিটি জিনিসে তার কত স্মৃতি, কত আবেগ জড়ানো ছিল। কত টুকরো গল্প মিশে আছে সংসারের কত কিছুতে। মহুয়ার মোবাইল বেজে উঠল উচ্চস্বরে। আসিফ। রিসিভ করে আহত গলায় মহুয়া তাকে সালাম দিল। আসিফ বলল, ওয়ার্ডনং বলো, আমি আসছি। তোমার ভাইকে দেখে তারপর দোকানে যাব। মহুয়া ওয়ার্ডনং বলল। আসিফ মোবাইলে রেখে দিল। মা খালাকে জানালো আসিফের কথা। তারা দুবোন নিজেদের একটু গুছিয়ে নিল পরিপাটি করে। বসে বসে তারা তসবি পাঠ করছে। মহুয়া সম্ভাব্য সব স্থানে তাদের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার কথা সব জানালো। আসিফ সরাসরি চলে এলো ওয়ার্ডে। দুহাত ভরে ফলমূল নিয়ে এলো। মেয়ের দোকানের মালিক, সেই হিসেবে হালিমা তার বোন বসা থেকে উঠে দাঁড়ালো। এতে আসিফ বিব্রত হলো। সে নম্রভঙ্গিতে সালাম দিল মহুয়ার মা ও খালাকে। তাদেরকে বসতে অনুরোধ করে নিজেও বসল একটু টোল টেনে। মিরনের মাথায় হাত রেখে তার শারীরিক অবস্থার কথা জানতে চাইল। মহুয়া সব জানালো। তবুও আসিফ গিয়ে চিকিৎসকের সাথে দেখা করল নিজের পরিচয় দিয়ে। সব শুনে আসিফ ফিরে এসে বসল, বলল, আলহামদুলিল্লাহ, চিন্তা করবেন না খালাম্মা, মিরন সুস্থ হয়ে যাবে। বাবারে, আল্লাহ যে কি মুসিবতে ফালাইল আমাগরে, মরার ওপর খাড়ার ঘা। একদিকে আমার ছেলের এই অবস্থা, আরেকদিকে ঘর তো পুড়ে ছাই। আমাগরে মাথা গোজারও নাই যে ঠাই। আমি দেখি কি করা যায়। বাবা ও সাবের কাকার সাথে এ নিয়ে আলাপ করব। কিন্তু আগুন কিভাবে লাগলো? একেবারে পুরো ঘরটায় পড়ে গেল। কিভাবে লাগলো জানি না। তবে ঘরের কিছুই হইতে যে লাগে নাই এটা নিশ্চিত বাবা। ঘরে কোনো কুপি হারিকেন জ্বলে নাই, কয়েল জ্বলে নাই, সিগারেট খাওয়ার লোক নাই ঘরে। নিদারুণ গলায় বলল হালিমা। জিনিস যায় তার, ইমান যায় তার। বুবুরা তো ঘুমাইয়া ছিল তখন, কারে সন্দেহ করব? ব্যথিত স্বরে বলল মহুয়ার খালা। মহুয়া তার মোবাইলে তোলা ছবিগুলো বের করে আসিফকে দেখালো। আসিফ ছবি করল, জুম করে দেখল, বুঝতে পারল মহুয়াদের অর্থনৈতিক অবস্থা কতটা দুর্বল। আসিফ বলল, তুমি কি বলো এই বিষয়ে? আমাদের ঘরে আগুন লেগেছে বাইরে থেকে। কে বা কারা দিয়েছে জানি না। তবে যারাই দিয়েছে, হয় তারা আমাদেরকে সবাইকে মেরে ফেলতে চেয়েছে, নয়তো আমাদের বাঁচিয়ে রেখে নিঃস্ব করে দিতে চেয়েছে। বলিষ্ঠ আত্মবিশ্বাসী সুরে বলল মহুয়া, তুমি তাদের খুঁজে বের করতে চাও না? চাই, কিন্তু আমার একার লড়াইটা কঠিন হবে। তুমি একা নও, আমি পাশে আছি, তোমাকে হেল্প করব। কারণ এসব অমানবিক অমানুষদের খুঁজে বের করে শাস্তি দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। আসিফের কথায় মহুয়াদের সবার মনোবল বেড়ে গেল প্রচণ্ডভাবে। আসিফের দিকে তারা প্রীত চোখে চাইল। আসিফ তাদের বলল, আমি এখন আসি, দোকানে যাব। টাইমলি মহুয়ার সাথে সব বিষয়ে আলাপ করব। তারপর আসিফ দোকানে গিয়ে কিছুক্ষণ সময় নিল। বাড়িতে গিয়ে তার বাবার সাথে মহুয়াদের পরিবার ও ভবিষ্যৎ জীবন নিয়ে একটু আলোচনা করল। তখন তার বাবা তাকে বলল, সাবের ভাইয়ের মিলে মহুয়ার বাবা অনেক বছর শ্রম ঘাম দিছে, তাই সাবের ভাইয়েরও হাত বাড়ানো উচিত। সবাই মিলে ওদের আগের ভিটার ঘর তুলে দিতে হবে। এ তো খুব মহৎ কাজ বাবা, সেটাই করতে হবে। এগিয়ে আসতে হবে সবার। খুশি মনে বলল আসিফ, শোনো, আমি মহুয়া মেয়েটার জন্য একটা পাত্র ঠিক করছি। আগের জামাইরে সে তালাক দিয়ে দেবে, তারপর উপযুক্ত সময়ে বিয়ে হইব। এতে তার মায়ের কাঁধ ভারমুক্ত হইব। বিয়ে মহুয়ার? বুঝলাম না। কবে থেকে আপনি এত জনদরদি হয়ে উঠলেন? সে তো আমাদেরই কেউ না।
অথচ তার একটা নিশ্চিত জীবন আপনি ঠিক করে ফেললেন। অদ্ভুত চোখ চেয়ে ভীষণ অবাক কণ্ঠে বাবাকে জিজ্ঞেস করল আসিফ। কাশিম হকচকিয়ে গেল ছেলের অভিব্যক্তি খেয়াল করে। গলা ছেড়ে কেসে উঠল। বলল, তোর হাবভাব দেখে মনে হইতাছে আমি কোনো ভুল কাজ করার সিদ্ধান্ত নিছি। একটা অসহায় মেয়ের সহায় হওয়া, তার জীবনের একটা গতি করে দেওয়া সবের কাজ। এই মেয়েটার বয়স কত হইব? বড়জোর 20 কি 21। আজ তো একটা জিন্দিগি তার সামনে পড়ে আছে। কোলের একটা শিশু বাচ্চা নিয়া এভাবে একলা জীবন কেমনে পার করব? মা আইজ আছে কাল নাই, ভাই তো থাকার না মতোই। তখন মেয়েটা নানাভাবে লাঞ্ছিত হইব। নিরাপত্তা কই? সমাজটা বহুত নষ্ট। তোর মাও জানে বিষয়টা। মেয়েটার একটা আশ্রয় দরকার, একজোড়া ভরসার হাত দরকার। কথাগুলো বলে কাশেম আসিফকে মোটামুটি ভাজে আনতে সক্ষম হলো। বুঝলাম, বিয়ে হওয়া জরুরি মহুয়ার অবস্থান বেঁধে। ভালো পরিবার হলে অবশ্যই ভালো, নয়তো ঝামেলা আরও বাড়বে বাবা। তখন আসিফের মা আফিফাও তাদের পাশে এসে বসল। আসিফ মাকে জিজ্ঞেস করল, আম্মা, আব্বা নাকি মহুয়া মেয়েটার বিয়ে ঠিক করেছে? তোর বাবা ঠিক করে নাই, একটু ভাব নিতে চাইল আর কি দায়িত্ব নিয়া। ঠিক করছে মহুয়ার বাবির চাকরি করা মিলের মহাজন সাবির চাচা। হ্যাঁ, উনি তোর বাপের সাথে পরামর্শ করল। তোর বাপ তোর সাথে পরামর্শ করতে বসলো। এই হলো বিষয়। পাত্রকে? পাত্র উনি নিজেই, স্পষ্ট গলায় জানালো আফিফা। হোয়াট? বলে আসিফ তেতে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো। ঝাঁঝালো স্বরে বলল, তোমাদের মাথা ঠিক আছে নাকি ঘুষ খেয়েছো তার থেকে? এটা অসম্ভব। একটা তরুণী বয়সের মেয়ের বিয়ে কিভাবে এত অ্যাডাল্ট লোকের সাথে হয়? ওনার চোখ এত খারাপ? মোহনা ওনাকে চাচা বলে? ছি! কাশিম স্থির হয়ে বসে আছে চেয়ারে। ভাবখানা এমন যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। আসিফের মুখের কথা ঝামটি মেরে কেড়ে নেয় আফিফা। মেঘ মুখে বললেন, বয় হারামজাদা, তুই এমন চেতস কেন? মহুয়া তোর নিজের কেউ না আমাদের কেউ? আরেক গ্রামের মাইয়া। চাচা কয় কি হয়েছে? তার আপন চাচা। সাবের ভাইয়ের লগে মহুয়ার বিয়ে জায়েজ আছে। সাবের ভাইয়ের লগে তোর বাপের সম্পর্ক দোস্তের মতন। ওনার বয়স কি এখন বেশি? পুরুষ মানুষের বয়স বেশি হইলেও কম বয়সী মেয়েরে ঘরে তুলতে পারে। এর মধ্যে বিপত্নী কোনে। 2 মেয়ে থাকে স্বামীর সংসারে, কোনো ছেলে নাই। মহুয়া গরিব, সমাজের নিচুতলার। কে তারে আবার বিয়ে করব ক? বাপের ভিটায় পৌঁছা মরণে চাইতে অবস্থা সম্পন্ন মান্যগণ্য একজন পুরুষের বউ হওয়া উত্তম। সাবের ভাই কইছে মহুয়ার নামে 20 শতক জমি লেখা দেব। মহুয়ার মেয়ের সমস্ত খরচ নিজে বহন করব। মহুয়াদের ঘরের বন্দোবস্ত করব। মহুয়াদের ঘরে যদি ওনার কোনো পুত্র সন্তান হয়, উনি মহুয়ার নামে একটা মার্কেট দিব। আফিফা থামে। আসিফ এতক্ষণ বিস্ফোরিত চোখে ও ব্যথাতুর হৃদয়ে মায়ের কথাগুলো হজম করে গেল। তপ্ত শ্বাস ফেলে আসিফ বাবা মাকে জিজ্ঞেস করল, বাহ, ভালোই তো, উনি তোমাদেরকে ম্যানেজ করে ফেলল। এই কাহিনী মহুয়ার পরিবার জানে? এবার যেন কিছু বলার সুযোগ পেল কাশেম। বলল, না, এই জন্যই তো তোকে জানানো। সাবের ভাই কইল, মেয়েটা তার তোর দোকানে চাকরি করে। তুই ওকে ভালো করে বুঝিয়ে বললে ও রাজি হবে সব দিক বিবেচনা করে। আসিফের মাথায় হঠাৎ করে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে বলল, আচ্ছা, আমি ভেবে দেখি। আফিফা অনুনয় করে বলল, হ্যাঁ বাপ, মেয়েটার উপকার কর। সাবের ভাইয়ের মতন সামর্থ্যবান মানি লোক মেয়েটারে পছন্দ করছে। এইটা তো মেয়েটার 7 জনমের কপাল। নইলে অমন ঘর ভাঙা, হতদরিদ্র, বাপ নাই, ভাই প্রতিবন্ধী, কোলে কন্যা শিশু, অমন পোড়ামুখী জনমদুঃখী পথের মাইয়ারে কে বিয়ে করতে চাইব? হয়তো অল্প বয়সের কোনো তাগড়া ছেলে করব। কিন্তু সে হয় সিএনজি চালক হইব, নয়তো কোনো কারখানার শ্রমিক হইব। 3 বেলা ভাতের বদলে কিলঘুষি খাইব। আর সাবের ভাইয়ের ঘরে না ভাতের অভাব হইব, না পিন্দনের কাপড়ের অভাব হইব। বাড়তি রাজত্ব তো পাইবই, লগে ইজ্জত, গুরুত্ব। তোরে বোঝাইয়া ম্যানেজ কর, এই দায়িত্ব তোর। সাবের ভাই অনেক খুশি হইব তোর ওপরে। আসিফ ক্ষণ সময় ব্যয় করল ভাবনায়। দেখল মহুয়ার জীবন নিয়ে তার মা বাবার কথাগুলো যথেষ্টই যুক্তি আছে। সে বলল, আচ্ছা, কয়দিন যাক, তারপর বলবো সময় নিয়ে বুঝিয়ে। আগে তার ভাই সুস্থ হোক, ওদের মাথা গোজার একটা ঠাঁই হোক, তাই ভালো। আসিফের কথায় ভরসা পেল তার বাবা মা। তারা ভিতরের রুমে চলে গেল। আসিফও নিজের রুমে চলে গেল। রাতে ঘুমানোর আগে সে মহুয়াকে ফোন দিল। মিরনের খোঁজ খবর নিল। সে রাতেই সাবের ফোন দিল কাশেম। বলল, ভাই, কাজ হবে মনে হয়। আপনার মনের আশা পূরণ হইব।
আসিফ দায়িত্ব নিছে মেয়েটারে রাজি করানোর। কদিন পর বলবে বলছে। সাবির হিমালয় জয় করার মতো খুশি হয়। 5 দিন পর মিরনের রিলিজ হলো। এর ভিতরে 3 দিন মহুয়া দোকান করেছে বুলবুলিকে তার মায়ের কাছে রেখে। তবে আগের চেয়ে কম সময় দিয়েছি দোকানে। বাড়িতেও গিয়েছি হাঁস মুরগিগুলো দেখাশোনার জন্য। পাশের বাড়ির ইরা ও মীরাকেও পড়া বন্ধ করে দিল। আসিফ উপস্থিত থেকে ডাক্তারদের সাথে কথা বলে মিরনের রিলিজ পর্ব সম্পূর্ণ করলো। মেডিসিনগুলো বুঝে নিল মহুয়ার পাশে রেখে। মহুয়া টাকা যেগুলো ম্যানেজ করলো আসিফের হাতে দিতে চাইল ডাক্তারকে দেওয়ার জন্য। আসিফ নিল না। স্মিথ হেসে বলল, এখন তোমার কাছে রাখো। আপাতত সব টাকা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি না তো, সরকারি হাসপাতালের বিল। মহুয়া কাচুমাচু করতে করতে টাকাগুলো আবার তার ব্যাগে রাখল। আসিফ লুকানো চোখে মহুয়ার আপাত মস্তক দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এর আগে মহুয়াকে কখনো সে এভাবে দেখেনি। মহুয়ার প্রতি তার একটা মানবিক ও সহানুভূতির দৃষ্টি ছিল তার দোকানের স্টাফ হিসেবে। কিন্তু সাবির কেন মহুয়াকে বিয়ে করতে চায় এ প্রশ্ন থেকে না চাইলেও আসিফের ভাবনায় ঠাঁই পেল মহুয়া। আসিফ মহুয়াকে জিজ্ঞেস করল, মিরনকে নিয়ে তোমরা এখন কোথায় উঠবে? ওর সেবা যত্নের জন্য ভালো পরিবেশ দরকার। আপাতত সেটার কোনো সমস্যা নেই ভাইয়া। বাড়িতে এক চাচার ঘরে থাকব। ওনারা আমাদের জন্য এক রুম ঠিক করে রেখেছে। ওনারা সচ্ছল এবং ভালো মানুষ। আব্বার আপন চাচাতো ভাই। বিনয় গলায় বলল মহুয়া। আচ্ছা, থাকার আপাতত বন্দোবস্ত হলো। কিন্তু তোমাদের খাওয়া দাওয়া? 2-4 দিন তো ওনারাই খাওয়াবে বলেছে। এরপর আমরা আলাদা রান্না করব। আমাদের রান্নাঘর ঠিক আছে। আগুন তো দিলেও আমাদের থাকার ঘরে বুঝলাম। তোমাদের ঘরে তো তুলতেই হবে। ভেবেছ কিছু? মাথা গোজার ঠাঁই তো অবশ্যই করতে হবে। বাড়িতে যাই, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করব সাহায্যের জন্য। ঠিক আছে, তোমরা চলে যাও, আমি দোকানে যাই। সব বিষয়ে যোগাযোগ রাখবো তোমার সাথে। গরুগম্ভীর গলায় বলল আসিফ। আসিফ মহুয়াদেরকে একটা গাড়ি ঠিক করে দিল। আয়াদের সাহায্য নিয়ে মিরুনকে ধরে গাড়িতে তুলে নিল। বাড়িতে গিয়ে চাচাদের ঘরে উঠল তারা। আপাতত তারা নিজের বাড়িতে থাকতে পারছে, এটাই বড় শান্তি ও সান্ত্বনা তাদের জন্য। হালিমা মহুয়াকে বলল, আল্লাহর অশেষ দোয়ায় আমার পোলা ভালোর দিকে যাইতাছে। ঘরে আগুন কে দিল? এবার এটা বাইর করার চেষ্টা করতে হইব। মহুয়া বলল, মা, সেটা তো আছেই। আমাদের ঘরের ব্যবস্থা করতে হবে সহসায়। কাকাদের ঘরে কতদিন বা থাকব? তুই এক কাম কর মা, তোর মহাজন চাচার সাথে দেখা কর। উনি যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেয় আমাদের, বড় উপকার হয়। বেড়ার ঘর দেন যাইব না। আগুন আবার দিব জালিমেরা। টিনের ঘর দিতে হইব, ফুল টিনের ঘর। মায়ের কথায় মহুয়া সম্মতি জানায়। পরের দিন ভোরে বুলবুলি ঘুমিয়ে থাকতেই মহুয়া বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সাবির মহাজনের বাড়িতে গেল। একই গ্রাম মহুয়া ও সাবিরের। মহুয়া তার দালানের ঘরে পা রাখতেই তিনি টের পেলেন। অসম্ভব খুশি হলেন মহুয়াকে দেখে। বুঝে উঠতে পারছে না ঠিক আসিফ কি তার হয়ে প্রস্তাবটা দিল। মহুয়াকে কি তার মা জেনে শুনেই তার খালি পাঠালো কাজের ছুতোয়। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি হঠাৎ কইরা? বসো বসো। চাচা, আমি বেশি সময় নিব না। আমার তো ছোট বাচ্চা আছে জানেন। হ, জানি তো। তোমার বুকের দুধ পান করা শিশু, খাইতে না পারলে কাঁদব। বলেই মহুয়ার বুকের উপরে চোরা চোখে দৃষ্টি নিক্ষেপ করল সাবির। মহুয়ার নজরে পড়েনি সেটা। সে বলল, চাচা, আপনার মিল এখন বন্ধ, তাই বাড়িতে আসলাম সরাসরি। মা বলল বাড়িতে আসতে, নিলিবিলি কথা বলা যাবে। মিলে ব্যস্ত থাকেন। তোমার আম্মা একদম বুদ্ধিমানের কাজ করছে। তোমারে যে কি খাইতে দেই? আমার তো খালি ঘর। কাজ করার জন্য পাশের বাড়ির এক বেডি আসে পড়ে। চাচা, আমি কিছুই খাবো না, আপনি বসেন। তবুও সাবির নিজেই মহুয়াকে চা, কলা, কেক এনে দিল ট্রেতে করে। মহুয়া সংকোচপূর্ণ মুখে সামান্য খেল ভদ্রতা দেখিয়ে। তারপর মহুয়া তাদের ঘর নিয়ে সবিস্তারি বলল। শুনে মহাজন বলল, তোমার কথাও টিনের ঘর হোক, নিরাপদে থাকতে পারবা তোমরা। তোমরা যা পারো কালেকশন করো। এর বাদে বাকি যা থাকে সব ভর্তুকি হিসেবে আমি নতুন ঘর তুলে দেব। যেহেতু তোমার বাপ নাই, তাই তোমাদের গার্ডিয়ান হিসেবে কাঠমিস্ত্রির সাথে আমি আলাপ করব খরচপাতি নিয়া। মহুয়া খুশি হয় সাবিরের মহানুভবতায়। বাড়িতে এসে মাকেও মিরনকে জানায়।
হালিমা সাবিরের উপর চিরকৃতার্থ। মেয়ের সাথে একবেলা পার করে সাবিরের গল্প করে। তারপর মহুয়া গোপনে অনেকভাবে চেষ্টা চালিয়ে গেল তাদের ঘরে কে আগুন দিল তা উদ্ঘাটনের জন্য, এবং কিছুটা জেনেও গেল। মহুয়া নির্বাক মনে বাড়ি ফিরে এলো। গায়ের বোরখাটা খুলতে খুলতে মাকে বলল, মা, আমরা যাদের ধারণা করেছি ঘরে আগুন তারা দেয়নি, অন্য কেউ লাগিয়েছে লোক দিয়ে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের চারজনকে পুড়িয়ে ছাই করে দেওয়া। কি কস তুই? কারাই পশু এমন জানোয়ার? মেয়েটিকে কাতর চাহনি নিক্ষেপ করে অসহায় কণ্ঠে জানতে চাইল মহুয়ার মা। মা, আমি বুলবুলিদের বাড়ির এক ভাবিকে ফোন দিয়েছি। উনি বলল আমান এখনও থানায়। তার মা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না তাকে। তার মায়ের মানসিক অবস্থা খুব খারাপ। শিউলি যে বিয়ের দিন চলে গিয়েছে আর আসে নাই, তবে আমান ছাড়া পেলেই শিউলিকে নিয়ে আসবে, তাদের বাসর হবে। তারপর তারপর চুপি চুপি শিউলিদের বাড়িতে গেলাম। ফুপুর বাড়ি যেহেতু সবই তো চেনা। খেতে রাল ধরে শিউলির চাচাদের ঘরে ঢুকলাম। তারা বলল শিউলির বিয়ের দিন আমানের মা তাদের বাড়ি গিয়েছে। সবার সামনে তিনি ফুপুকে সান্ত্বনা দিল এবং আমান আসার অপেক্ষায় থাকতে বলল। অনেকক্ষণ নাকি আমাকে গালমন্দ করেছে। তিনি চলে গেলে ফুপু মাঝ উঠোনে দাঁড়িয়ে বলেছে, আপন ভাইয়ের মেয়ে আমার মেয়ের কপাল পোড়ার চেষ্টা করল, জামাইকে পুলিশে দিয়ে ধরালো। আমি এর বদলা নিয়েই ছাড়ব। তো তাদের ধারণা আমাদের ঘরে আগুন ফুপুই লোক লাগিয়ে দিয়েছে। এটা তার বাপের বাড়ি, সব রুমই তার মুখস্থ। তাই আগুন কোন সাইড দিয়ে লাগালে খুব দ্রুত ছড়িয়ে পড়বে সে তো তা জানে। আমার বিশ্বাস হয়েছে এটা। আমানের মা যখন দেখল আমি পুলিশ দিয়ে তার ছেলেকে থানায় নিয়েছি, সে কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছে। তাই সে আর বাড়তি কিছু করার চেষ্টা করবে না। হালিমা অবশ গলায় বলল, রক্তের মানুষ এত নিচু মনের হয়? আপন ভাতিজারে সে ময়রা ফালাইতে চাইল। আমি কিনা করছি এর ননদের লেগা। যাক, শকর মাওলার দরবারে। আমি অসহায় মানুষ, চাক্ষুষ প্রমাণ নাই, কেমনে ধরি তারে? বলে হালিমা দুঃখের গভীর শ্বাস ছাড়ল। মাওলার দরবারে সব ছেড়ে দিলে হয় না মা, নিজেদের হাতেও কিছু বিচার রাখতে হয়। মীর কথায় ছ্যাদ করে উঠল হালিমা। দুঃখ ভরা মন নিয়ে কাটকাট গলায় বলল, কয় কেলাস পইরা বেশি বাইরে গেছস তুই? তোর জিদ্দের লাইগাই আজ আমাগরের জীবনের এই বিতিকি ছিঁড়ি। আমার বেমারে থাকা নাদান পোলারা কত না কষ্ট পাইতাছে শরীরে। তুই যদি বুলবুলের বাপেরে পুলিশে দিয়া না ধরাইতি, তাইলে কি আমার ঘর পড়ে? আমার এত বছরের সংসারের সব স্মৃতি শেষ হইয়া গেল। কতজনের হাতে পায়ে ধইরা টাকার বন্দোবস্ত করতে হইল। তুই যেহেতু তার ঘরে যাইবি না আর, তাইলে চুলায় যাক তারা। দরকার কি আসিল কাহিনী করবার? আমাগর সেই মরদ আছে তগর লগে লড়বার। সব সময়ে সবার লগে লড়তে নাই, চুপ মাইরা থাকতে হয়। মহুয়া নীরবে শুনে যায় মায়ের কথাগুলো। পুকুর ঘাটে গিয়ে মুখে বারবার কয়েক পানির ছিটা মারে, যেন চোখের জলও পুকুরের জল মিশিয়ে একাকার হয়ে যায়। শুক্রবারে সাবের মহাজন দুজন কাঠমিস্ত্রি নিয়ে মহোদের বাড়িতে এলো। মিরনকে দেখলেও ঘরে গিয়ে মিরনের পোড়া টান ধরেছে। সে এখন ভালোর দিকে যাচ্ছে। এই কাঠমিস্ত্রিরা টিনের ঘর তৈরি করে থাকে নকশাসহ। মহুয়া মাথায় ওড়না দিয়ে তাদের সামনে গেল। মিস্ত্রিরা ঘরের পরিমাপ করল কতটুক কাঠ টিন লাগবে। চেয়ারে বসে কাগজে কলমে সব হিসাব করে ফেলল। মহুয়াকে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কত টাকা জোগাড় করতে পারবা আন্দাজ মতে? চাচা, বলতে পারছি না, চেষ্টা করছি আমরা। 2-3 দিন পরে জানাতে পারবো আপনাকে। তাহলে ঘরের আয়োজন শুরু করুক তারা। টিনের দোকানদার আমার পরিচিত, বাকিতেও নেওয়া যাইব। ঠিক আছে চাচা, শুরু করুক ওনারা। সাবেরের ধারণা ছিল মহুয়া ও তার মা বিয়ের বিষয়টি জানে কিছুটা হলেও। সে মনে মনে বলল, চাচা না, আমি তোর স্বামী হইম কদিন পর। তারা চলে যায়। মহুয়া ও তার মা মিলে টাকার ব্যবস্থায় নেমে পড়ল। মহুয়ারা তাদের দুটো বড় গাছ বিক্রি করে ফেলল। আত্মীয় স্বজন থেকেও সাহায্য নিল। আসিফের কাছে সাহায্য চাইল না তারা, কেননা আসিফ মিরনের রিলিজ হওয়ার পুরো টাকা দিয়েছে। তারপর মহুয়া বড় বাজারে স্বর্ণের দোকানে যায়। তার গলার চেন ও একজোড়া কানের দুল বিক্রি করে দিল। এতে ভালো টাকা চলে এলো হাতে। মহুয়া যখন গহনার দোকান হতে বেরিয়ে যায়, দূর হতে আসিফ তাকে দেখল, বুঝল কিছু। সে গহনার দোকানে এসে বলল, বোরকা পলা যে মেয়েটি বেরিয়ে এলো, সে কি বিক্রি করেছে দেখি। দোকানদার দেখালো, কত টাকা দিয়েছেন? দোকানদার টাকার অঙ্ক বলল। আসিফ তার মানিব্যাগ হতে সমপরিমাণ টাকা দোকানদারের হাতে গুজে দিল। বলল, আমি বসছি, ঘষে মেজে চকচকে করে দিন চেন ও দুলজোড়া। দোকানদার তাই করল।
আসিফ মহুয়ার কানের দুলজোড়া ও গলার চেনটা যত্ন করে তার কাছে রেখে দিল। তারপরের দিন মহুয়া দোকানে গেল, দেখল ম্যানেজার ফাহিম নেই, ক্যাশে আসিফ বসে আছে। মহুয়া তাকে সালাম দিয়ে একপাশে টুলটাতে বসল। নিত্যদিনের মতো বোরখা খুলে নিল। ম্যানেজার কই ভাইয়া? অসুস্থ, ফোন দিয়ে জানালো, সেজন্যই আমার আসতে হলো। আসিফ নিচু মাথায় ট্যালি খাতায় বিক্রির হিসাব দেখছে আর মহুয়ার কথার জবাব দিল। সে ক্যালকুলেটরে হিসাব মিলাচ্ছে, কিন্তু গরমিল হচ্ছে। মহুয়াকে ডাকল। মহুয়া আসিফের সামনে গিয়ে দাঁড়ালো, খাতায় হিসাবটা বুঝিয়ে দিল আসিফকে। আসিফ মহুয়ার দিকে তাকালো, দেখল মহুয়ার কান ও গলা খালি। জিজ্ঞেস করল, তোমার চেন ও দুল কোথায়? মহুয়া সত্যিটা বলল। আসিফ বলল, ঘরের জন্য। সেটার কি ব্যবস্থা হলো? মহুয়া সাবিরের কথা বলে সব বলল। আসিফ চিন্তা করে দেখল আজ দোকান খালি। মহুয়াকে বিষয়টা এবার জানায়, হয়তো মহুয়া রাজি হতে পারে, সব বিবেচনা করে। আসিফ গম্ভীর গলায় মহুয়াকে বলল, তোমাকে কিছু কথা বলার ছিল, ক্লিয়ার আনসার দিবে। অবশ্যই, বলেন। হকচকানো গলায় বলল মহুয়া। তুমি কি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবে? এখনো ভাবিনি মেয়ের কথা ভেবে। তুমি তার কাছে যেহেতু যাবে না, তাহলে ডিভোর্স না দিয়ে উপায় কি? তোমার অল্প বয়স, পুরো লাইফ সামনে, দ্বিতীয় বিয়ে করা জরুরি তোমার। মহুয়া বিস্মিত চোখে তাকায় আসিফের দিকে। আমি গরিবের মেয়ে, কে আমাকে বিয়ে করবে? আর এখন এসব আমার মাথায় নেই একদম। আমার মাথায় আছে আমার পরিবার, আমার মেয়ে। তোমার মেয়ের জন্য দরকার একজন ভরসার মানুষ। মহুয়া মৌন থাকে। আসিফ সংকোচপূর্ণ কণ্ঠে খোলাখুলিভাবে মহুয়াকে সাবিরের প্রস্তাব শোনায়। নিমিষেই মহুয়ার সারা মুখে অমাবস্যা ভর করল। উজ্জ্বল মুখখানা অনুজ্জ্বলতায় ভরে গেল। নিজেকে সংবরণ করতে পারল না। কষ্টে, বিরক্তিতে তার মরে যেতে ইচ্ছে করছে। কেঁদে কেটে নাক ফুলিয়ে ফেলল। মহুয়ার নাজেহাল অবস্থা দেখে আসিফ বাবার উপর বিরক্ত হল। ক্যাশের থেকে উঠে গেল। মহুয়ার দিকে একটি টিস্যু বাড়িয়ে দিল। সহানুভূতির গলায় বলল, মুখ মুছে ফেলো। সরি, তোমাকে কাঁদালাম বলে। ঠিক আছে, বাবাকে বলে দেব যেন ওনাকে মানা করে দেয়। মহুয়া ফোপানো ধরা গলায় বলল, হ্যাঁ, তাই করুন। ওনাকে আমি চাচা বলি। আর উনি, ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি দরকার হলে মরে যাব, বাকি জনম একলা থাকব, তবুও এ অসম্ভব। আমাদের ঘর করে দেওয়া লাগবে না ওনার, যা পারি আমরাই করব। আমি গরিব বলে এতটা পচে যায়নি যে চাচা সম্বোধন করে ডাকা পিতার বয়সী কারো গলায় ঝুলে পড়ব। কিন্তু আমার ব্যক্তিত্ব আছে, আত্মমর্যাদা বোধ আছে। মরে যাওয়া, একলা থাকা কোনো সুস্থ সমাধান নয় মহুয়া। বেঁচে থাকতে হবে, বিয়ে করতে হবে, লড়াই করতে হবে জীবন নিয়ে, বিজ্ঞের সুরে বলল আসিফ। দুপুরে আসিফ দোকান থেকে বের হয়ে গেল। দুজনের জন্য 2 প্যাকেট মুরগির পোলাও কিনল। দোকানে এসে মহুয়াকে বলল, আমার ক্ষুধা লেগেছে, তুমি একটু লেট করে যেও আজ। যেহেতু ম্যানেজার নেই, বাইরে গিয়ে খেলে দোকান বন্ধ হয়ে যেতে হবে দুজনের, তাই নিয়ে এলাম। ওই যে প্লেট, গ্লাস সবই আছে, বেড়ে নিজেও খাও, আমাকেও দাও। মহুয়া আসিফকে দিল, নিজেও খেল, ইতস্ত বোধ করে হলেও। ক্ষুধায় তার পেটটাও চনমনে উঠেছে। খাওয়া শেষে আসিফ বলল, ঘরে আগুন কে দিয়েছি জানতে পেরেছ? না, এখনো পারিনি। মহুয়া নিজের ফুপুর কথা গোপন করল, নয়তো নিজেই ছোট হয়ে যাবে। মহুয়া বিকেলে বাড়িতে গিয়ে দেখে তাদের উঠান ভর্তি জিনিসপত্রে, ঘর তৈরির সরঞ্জামাতি চলে আসলো ভ্যানে করে। সবকিছুর তদারকি করছে সাবের মহাজন। তার উপরে হালিমার কৃতজ্ঞতা অসীম। মহুয়া ক্ষোভ নিয়ে মাকে সব জানালো। হালিমার মাথায় যেন বজ্রপাত পড়ল। বলল, এই ছিল বেটার মনে? তোরে আমি কই ভাই, আর তুই আমারে, আমার মাইয়ারে বিয়ে করতে চাস? মন চাই কোপায়া ধর আলগা করে ফালাই। চোখের সরম উঠা গেছে তার বউ মরার লগে লগে, নইলে তার তুলনায় লেদা মাইয়ারে কেমনে বিয়ে করতে চায়। আসিফ বাড়িতে গিয়ে তার বাবাকে মহুয়ার অমতের কথা জানালো। তিনি সাবেরকে জানিয়ে দিলেন। সাবের ক্রোধে ফুঁসে উঠল। পরের দিন সে লোক পাঠিয়ে মহুয়াদের উঠান থেকে ঘর তৈরির সবকিছু নিয়ে গেল। লোক মারফতে ভয়ঙ্কর হুমকি দিল মহুয়াদের। বিষয়টা আর গোপন রইল না, জানাজানি হয়ে গেল। তেলা মাথায় তেল সবাই ঢালে, তাই সবার সাবেরের পক্ষ নিল। মহুয়াও তোর মাকে বোঝাতে লাগলো যেন সাবেরকে বিয়ে করে মহুয়া, এতে তাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। কিন্তু মহুয়া ও তার মা কিছুতে রাজি হলো না।
সাবেলোক মারফতে ভয়ঙ্কর হুমকি দিল মহুয়াদের। হালিমা আবারও মানসিকভাবে ভেঙে পড়ল। পরের দিন মহুয়া বাড়ি থেকে বের হয়ে আসিফকে ফোন দিল। পথের একপাশে দাঁড়িয়ে সাবিরের কাণ্ডকীর্তি বলে কান্নায় ভেঙে পড়ল। মহুয়ার আকুল কান্না আসিফের হৃদয়কে তোলপাড় করে দিল। সে মহুয়াকে আন্তরিক গলায় বলল, ওনাকে প্রতিহত করার এবং তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আজ থেকে আমার। তুমি নিশ্চিন্তে মনে থাকো, আর ঘর যেভাবে হওয়ার প্ল্যান হয়েছে সেভাবেই হবে। সাবিরের পরিবর্তে বাকি হেল্প আমি করব। আমি আজ তোমার সাথে তোমাদের বাড়ি যাব। এমনিতেই তোমার ছোট ভাই মিরনকে দেখতে আসতাম, আজ নয়। ভয় লাগে ভাইয়া, সাবির কাকা শুনলে আবার যদি কোনো বদনাম রটায়। ওকে, আমি তোমার সাথে যাব না। শুক্রবার বিকেলে আসব। ঠিক আছে মহুয়া? হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ আমার কথাকে গুরুত্ব দেওয়ার জন্য। স্মিথ হেসে বলল মহুয়া। পথ চলায় কে কখন কিভাবে কার কাছে গুরুত্ব পাবে তা আগে থেকে কেউ জানে না। যাই হোক, এত ভারাক্রান্ত হয়ে থাকলে মানায় না। দোকানে যাও, আমি আসতেছি। মহুয়া কান হতে মুঠোফোনটাকে আলগা করে নেয়, দোকানে চলে যায়। ম্যানেজার ফাহিম ক্যাশে বসে আছে। সেদিনের পর হতে সে মহুয়ার সাথে অতিরিক্ত একটি কথাও বলে না। আসিফ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে মহুয়াকে নিয়ে, কিন্তু ভাবনার কোনো থই খুঁজে পেল না সে। তাই ভাবনার ইতি ঘটিয়ে দিল আপাতত। উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেল। দোকানে মহুয়ার সাথে সেও প্রয়োজন ছাড়া কথা বলে না। পেশাদারিত্ব ভাব বজায় রেখে চলবে। গল্প মহুয়ার রাত দিন, দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।